সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। উপদেষ্টা পরিষদে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। রাজনৈতিক দলগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন এ বিষয়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জুলাই সনদ লঙ্ঘনের অভিযোগ এনেছেন প্রধান উপদেষ্টার বিরুদ্ধে। সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্তে ক্ষুব্ধ তারা। জামায়াত ইসলামী নেতা গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের দিনই গণভোটের সিদ্ধান্ত জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। এদিকে প্রধান উপদেষ্টা বলেছেন, অভ্যুত্থানের সপক্ষের দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহাবিপদ। কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া, আওয়ামী লীগের ডাকা লকডাউনে সহিংসতার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় মহাবিপদের শঙ্কা কেন, আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শাহেদ আলম, সাংবাদিক ও বিশ্লেষক, এবং অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি মহাবিপদের শঙ্কা। কি সেই বিপদ, এবং এই বিপদ হলে আসলে কি পরিস্থিতিতে আমরা যাব বা আমরা দাঁড়াবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শাহেদ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আজকে বহুল কাঙ্ক্ষিত একটি জুলাই সনদের আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। কে জারি করবেন, একটি দলের আবেদন ছিল বা দাবি ছিল যে এটি প্রধান উপদেষ্টা নিজেই দাবি করবেন। বিএনপি বলছে যে না, এটি রাষ্ট্রপতি জারি করতে হবে। এবং গণভোট আগে কখন হবে, নির্বাচনের আগে হবে না নির্বাচনের দিন হবে, এ নিয়ে নানা রকম উৎকণ্ঠার পরে আজকে এই আদেশটি জারি করেছেন, এবং গণভোটের হবে নির্বাচনের দিনই। সবকিছু মিলিয়েই এই আদেশটি জারির পরে এবং প্রধান উপদেষ্টার ভাষণের পরে স্বস্তি থাকার কথা রাজনৈতিক দলগুলোর মাঝে, কিন্তু সবাই দেখি অস্বস্তিতে, সবাই অখুশি, সবাই বেজার। ভাষণের পরপরই তারা আবার জরুরি বৈঠকে বসে গেলেন। কি এমন হলো এই ভাষণে বা এই আদেশে? ধন্যবাদ আপনাকে। বিষয়টি এমন যে একেবারে সরাসরি এটার স্বস্তি প্রকাশ আমিও করতে পারছি না, অস্বস্তি প্রকাশও করতে পারছি না। তবে শুরুতে নেতিবাচক ভাবে না বলে আমি একটু ইতিবাচক ভাবেই বলি, এবং পরে নেতিবাচক বলছি। ইতিবাচকটা হলো যে অ্যাটলিস্ট ডক্টর ইউনূসের উপর কোনো দল খুশি না। সেইটা যদি হতো যে বিএনপি খুব খুশি, তাহলে হয়তো হতো যে বিএনপি জয় হয়েছে। ওদিকে জামাত খুব খুশি হলে মনে করা হতো জামাত জয়ী হয়েছে, এনসিপি খুব খুশি হলে মনে করা হতো এনসিপি খুশি হয়েছে। সুতরাং কেউ যেখানে খুশি না, সেখানে মনে হয়েছে একটা মধ্যবর্তী জায়গায় থেকে এই অন্তর্বর্তী সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু নেতিবাচকভাবে বললে যেটা শোনায় সেটা হলো এটি আসলে ব্যাক টু দ্য প্যাভিলিয়নের গল্প, অর্থাৎ নতুন কোনো কিছুই হয়নি। 17 অক্টোবর 25 সালে যেদিন জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হলো সবার সামনে, সেখান থেকে আজকে নভেম্বরের 15 তারিখ কিংবা 13 তারিখ আজকে আপনি গত 2-2.5 মাসের কিংবা অক্টোবর 1 মাসের বেশি সময় ধরে যেটা চললো, পুরোটাই একটা চাপানো নাটক, ইচ্ছাকৃত নাটক। এবং এই যে উত্তেজনা, যেহেতু আমরা বাঙালি উত্তেজনা পছন্দ করি, বাংলাদেশিরা, এই উত্তেজনা, সংশয়, দোলাচল, হুমকি, সরকারের কোর্টে না বল, রাজনৈতিক দলের কোর্টে, এগুলো সবই হয়েছে এই উত্তেজনাকে ফিড করার জন্য। কিন্তু আজকে যে সিদ্ধান্ত আসলো, তাতে কি হলো, ওই 25 অক্টোবর আমরা যেখানে ছিলাম ওখানেই আছি। 25 অক্টোবরের পর থেকে এই সমস্যাটা তৈরি করা হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার নাম করে, যে গণভোট হবে না কি হবে, কোন প্রক্রিয়ায় হবে। আজকে তো যেটা হলো, ওই দিনই যদি এটা বলা হতো যে না ঠিক আছে এটা গণভোট হবে, জুলাই সনদ রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা লক্ষ কোটি জনতার সামনে, গণমাধ্যমের সামনে, ক্যামেরার সামনে স্বাক্ষর করেছেন, মানে এটাই একটা আইনি ভিত্তি, এটাই আমার কাছে বড় ডকুমেন্ট। সেইটাকে আইনি ভিত্তি দেওয়ার নাম করে রাজনৈতিক দলগুলো যেই চাপ প্রয়োগ করলো এবং নাটক করলো, গরম করলো, আজকে প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে আসলে এখানে কেউ জয়ী হলো না। আমার ফিরে গেলাম আবার ওই 25 অক্টোবরে। আমি আরো একটু বলি, এখানে পরাজয় বলতে আমি জামাতের পরাজয়টা ডাবল হিসেবেই দেখি, কেননা তারা শুরুতে দুটি রাজনৈতিক দাবি নিয়ে মাঠে ছিল। একটি হলো যে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে, নট পিআর। আজকে যেটা হয়েছে, স্বাক্ষর করেছে, সেটা হলো নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে 100 জনকে নিয়ে উচ্চকক্ষ হবে বা পিআর গঠিত হবে, এমন না যে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে।
সুতরাং জামাতের পিআর পদ্ধতিতে যে নির্বাচনের যে দাবি সেটি আগেই মাঠে মারা গিয়েছে, আজকে আবার ডাবল করে মারা হলো। না, কিন্তু উচ্চকক্ষে তো আমি বলি, আর দ্বিতীয়টা হলো যে নির্বাচনের আগে গণভোট, এটা নিয়ে বহুত লাফালাফি হয়েছে, প্রধান উপদেষ্টার যমুনার কার্যালয়ে ঘেরাও হবে, অনেক কথা বলা হয়েছে, কিন্তু কি দেখা গেল, নির্বাচনের দিন গণভোট। আমি মনে করি যে এই দুইটা দাবি জামাতের রাজনৈতিক যে অর্জনের সম্ভাবনা ছিল সেটি মাঠে মেরে ফেলা হয়েছে। এটি জামাত এককভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং ঐক্যমত্য কমিশনও ক্ষতিগ্রস্ত, কেননা তারা এমন একটা অনৈক্যের প্রস্তাব সুপারিশ তারা করেছিল যেটা হালে পায়নি না সিভিল সোসাইটি, না পলিটিক্যাল পার্টিস, না দেশের বৌদ্ধ সমাজ। জি, রাজ্জাকি ভাই, এই যে সবাই মানে অখুশি, সবাই বেজার, এবং প্রধান উপদেষ্টা এবং সরকার মনে হচ্ছে যে এর আগে অনেক প্রশ্ন উঠতো না যে সরকার এনসিপির দিকে, কখনো জামাতের তরফ থেকে বলা হচ্ছিল যে সরকার আসলে বিএনপির দিকে ঝুঁকে গেছে। এই যে অভিযোগগুলো বিভিন্ন সময় এসেছে, একটি ব্যালেন্স করার চেষ্টা হয়েছে কিনা এই অধ্যাদেশ বা আদেশ জারির মধ্য দিয়ে? না, ধন্যবাদ। আর আমার সহ আলোচক শাহেদ অত্যন্ত সুন্দরভাবে কথা বলে, আমি তাকে অনেক আগে থেকেই ওয়াচ করি, আমি দেখি তার বাচনভঙ্গি আমার খুব পছন্দ, বলার ঢংটা যেটা সত্য ভাই সেটা সত্য বলে। না শাহেদ ভাই আমাদেরও আইডল, যাই হোক। আমি তাকে ফলো করি, আমার ভালো লাগে তাকে, এবং আজকে তার সাথে কথা বলতে পারলাম। সবচেয়ে বড় কথা, একসাথে পরিচিত হইলাম, এটা একটা ভালো ব্যাপার। আর আমার কাছে একটা বিষয় মনে হয় কি জানেন, যে সরকার তার মাথার ভিতরে যে কি আছে, মানে আমি সরকার বলতে গত এই 16-17 মাসে যেটা দেখলাম, সরকার বলতে ডিসিশন দেওয়ার মালিক তো হয়ে গেছেন ইউনূস সাহেব, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং মনে হয় যে উনি ওনার মাথার ভিতরে যা আছে তা নিয়েই উনি খেলেন। এটা খেলেন বলতে না, আমি খেলেন বললে হয়তো একটু হালকা হয়, উনি ওইভাবে চিন্তা করে উনি কাজটা করেন, সিদ্ধান্তটা বোধহয় ফাইনালি উনিই নেন, এরকম মনে হয়। আজকে যেটা করলেন উনি, এই গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে। কিন্তু আপনারা তো বলতেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতি বোঝেন না। আমার মনে হয় না আমি কখনো বলছি। আমি বলছি যে রাজনীতিবিদরা তাকে রাজনীতিবিদ বানাচ্ছে। আচ্ছা, আপনি শুনেন, আপনি দেখবেন সাঁতার জানেন না, পানিতে ফালাই দিলে কিন্তু আপনার সার্ভাইভ করে যায় অনেক সময়, বিকজ আপনাকে ন্যাচারালি বলা হয় যে, তো ইউনূস সাহেবকে আমরা বানাইছি, কারণ ফ্রম ডে ওয়ান হি ওয়াজ নন কোঅপারেটেড বাই পলিটিশিয়ান, মুখে যাই বলুক, কারণ আমরা তো মাঠে হাইটে দেখি, বাট সে সার্ভাইভ করছে। আজকে 15 মাস 16 মাস, এটা কিন্তু খুব টাফ। তারপরে অনেকগুলো সিদ্ধান্ত উনি নিছেন, এগুলো এখন বলার প্রয়োজন নাই। আমার কাছে যেটা মনে হয়, ইউনূস সাহেব যেটা চিন্তা করছেন, যেমন শাহেদ যেটা বলল, জামাত ব্যর্থ হয়েছে, অফকোর্স ব্যর্থ হয়েছে, যে মানে ইয়ের আগে নির্বাচন, ইয়ের আগে গণভোট চাইছে, এখন সে তারা 16 তারিখে দাবি দেওয়া করবে কি করবে তাদের ব্যাপার, কিন্তু আপাত দৃষ্টিতে ব্যর্থ। আর বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপি যদি মাঠে নামে এ সরকার টিকবে না। আমি আমার কথা বলছি, বিএনপি যদি মাঠে নামে তার বিরুদ্ধে সে টিকবে না, বাট ইউনূস সাহেবকে সার্ভাইভ করতে হবে। কতখানি সেটা একটা ফ্যাক্টর, বিকজ তার মাথায় বিচারটা আছে। কারণ এই বিচারটা যদি না হয় তাহলে একটা ফেসিজমের জন্ম দিবে আবার, বিকজ যে এইবার পলিটিক্যাল লিডাররা যে চিন্তা করে যে ওকে আমরা সেভ করব, বা পরিস্থিতি চেঞ্জ হয়ে গেলেও সেফ হয়ে গেলে আমরা করলেও সেফ হয়ে যাবো, কাজে একটা নজির দরকার। আমার ইচ্ছায় কিছু হবে না, বাট ইউনূস সাহেবের মাথার ভিতরে এটা আছে যে একটা বিচার করবে, 1 নম্বর। তো সেক্ষেত্রে আমরা 17 নম্বরটা জাজমেন্ট পাওয়ার আশা করছি। আর ফেব্রুয়ারি পর্যন্ত সার্ভাইভ করলে উনি হয়তো দেখা যাবে এটার আপিল টাপিল হবে, কোথায় যাবে আমি ঠিক জানি না। আর পাশাপাশি এই বিচারটা হইলে যেটা হবে, ফ্যাসিবাদী কায়েম করার ব্যাপারে একটু চিন্তা করবে মানুষ, যে না রে ভাই, ছাড় পাওয়া যায় না। আবার উনি এই জুলাই গণভোট এবং আপনার এই যে সংসদ নির্বাচন, দুইটাকে একত্র করে যেটা করলেন, সেটা হলে উনি চলে যাবেন নিশ্চিত, সেটা প্রমাণ করলেন, আমার ধারণা বলছি। মানে উনি যে চলে যাবেন সেটা নিশ্চিত করলেন, 1। 2, রাজনীতির সবচেয়ে বড় শক্তি যেটা, তাদের সাথে তাদের দাবিটাই ছিল একই দিনে, তা সেটা করে থাকলে তার সেফ এক্সিটটাও ঠিক আছে। কারণ আমরা মুখে যত কথাই বলি না কেন, দিন শেষে ইউ হ্যাভ এ ফ্যামিলি লাইফ, হি হ্যাজ এ ফ্যামিলি লাইফ, দিন শেষে আমার টাকা দরকার, এবং ফাইনালি গিয়ে চিন্তা করতে হয় এই যে রাষ্ট্রের চেয়ে গোষ্ঠী বড়, দল বললাম না কারণ এখানে দল তো নাই ইউনূস সাহেবের, রাষ্ট্রের চেয়ে গোষ্ঠী বড়, গোষ্ঠীর চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে ব্যক্তি বড়, কাজে ইউনূস সাহেবের সার্ভাইভাল তাকে সেটাও চিন্তা করতে হচ্ছে। এখন একটা প্রশ্ন আছে আমার, ছাত্ররা তার নিয়োগকর্তা, আমি জানি না জুলাই আন্দোলন চলাকালীন ইউনূস সাহেবের সাথে তাদের যোগাযোগ ছিল কিনা। যদি যোগাযোগ থেকে থাকে
তাহলে তো তার আন্ডারস্ট্যান্ডিং ছিল কি কি চায় তার কাছ থেকে থাকলে আমি কিন্তু জানি না। আমি ওই যে ট্রাইব্যুনালে যখন নাহিদ ইসলাম জবানবন্দি ছিলেন, আমি তখন ছিলাম, ওনারা বলছেন, বা আসিফ মাহমুদও জবানবন্দি দিয়েছেন, তারা বলছেন যে 4 আগস্ট প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ। বেশ ভালো কথা। তাইলে 4 আগস্ট যদি হয়ে থাকে তাইলে আগে আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, পরে হয়েছে। পরে যদি কোনো শর্ত দিয়ে থাকে, আমি জানি না যে আমাদেরকে সেফটি চিন্তা করবেন, আমাদের জুলাই সনদ আইনি ভিত্তি লাগবে, এইগুলা যদি কথা দিয়ে থাকেন উনি, আর তারপর যদি এগুলা না হয়, তাহলে ছাত্র এটা কিভাবে নিবে, ছাত্রদের ব্যাপার, আমি জানি না, কারণ তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা। কিন্তু একটা জিনিস পরিষ্কার, আমার জানা মতে, আমি জানি না শাহেদ বিদেশ থাকে বা অনেক লেখাপড়া করা ছেলে, গণভোটার সংসদ নির্বাচন আমার জানা মতে একদিনে কোথাও হয়নি, আমার জানা মতে হয়নি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রচলিত সংবিধানে আমার কিন্তু এটা নাই। আমার সংবিধানে কিন্তু গণভোটও নাই। আবার যদি সংবিধান ধরেন যে ফেব্রুয়ারি 26-এও নির্বাচন আসে না, যে সংবিধানটা যেভাবে আছে, তাহলে আমি যে বারবার বলতে, তাহলে এটা কোন সংবিধানে হইল? একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট, তাহলে আমরা নিশ্চয়ই ওই সংবিধানে নাই। তার মানে ইউনূস সাহেব এখনো তার পরিকল্পনা মোতাবেক চলছেন এবং সেটা আমরা মেনে নিচ্ছি, সেটা অপরাধ না। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা স্বীকৃতি লাগবে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক চলছে। আর সর্বোপরি আমি আপনাকে যেটা বলতে চাই, এই যে গণভোটটা আসলো, আমার জানা গণভোট সম্পর্কে যেটা, সেটা হলো এই গণভোটে কিন্তু যারা মাঠে এটা নিয়ে এই যে মিটিং করছে প্রতিদিন, এই সংস্কার কমিটি, তারপর ঐক্যমত্য কমিটি, সেখানে কিন্তু দলীয় প্রতিনিধি ছিল। এখন দলীয় প্রতিনিধি থাকলে দলে কতজন সর্বোচ্চ লোক, আমি হিসাব করে দেখছি সর্বোচ্চ 50% লোকের রিপ্রেজেন্টেশন ওখানে হয়েছে, বা 40%, 45% লাইক দ্যাট। বাকিরা কোথায়? না, আপনার এই বক্তব্যটা আমি বুঝতে পেরেছি। না, শুনুন, এখন শুনেছি যে আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোই আসলে পুরো জনগণের প্রতিনিধিত্ব নিতে পারে না। তাহলে আপনি যে গণভোটে পাঠাইলেন 4টা প্রশ্ন দিয়ে, যারা 7 মাসে সিদ্ধান্ত নিতে পারে নাই, একটা ভোটার গিয়ে কিভাবে সিদ্ধান্ত নিবে? আপনি 7 মাসে পারেননি সমস্ত রাজনৈতিক, এগুলা প্রহসন এই যে গণভোটটা। এবং একই দিনে যদি সংসদ নির্বাচন হয়ে যায়, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী হয়ে গেল, মন্ত্রী পরিষদ হয়ে গেল, তারপরে সংবিধানের ক্ষমতায় মানলাম না, কি হবে? না যদি জয়যুক্ত হয় তাহলে কি হবে? এটা ব্লাডার হবে না জয়যুক্ত হলে। আপনার জিজ্ঞেস করা উচিত না হলে জয়যুক্ত হলে কি হবে? অফকোর্স, না জয়যুক্ত হলে কি হবে? রাখেন, না জয়যুক্ত যদি হয় তাহলে মন্ত্রী পরিষদ চলা শুরু হয়ে গেল, তাহলে জুলাই স্বীকৃতির কি হলো? আমি এই যে প্রহসনটা হলো, রাজ্জাকি ভাইয়ের সাথে যোগ করি। গতকালকে আরেকটা নতুন সার্ভে আমরা পাইছি, যদিও এটি বাংলাদেশ ইউথ লিডারশিপ কনফারেন্স BYLC, এদের খুব পত্রপত্রিকা আলোচনা হয়নি, কিন্তু এই জরিপের যে ফলাফল সেটা কনসিস্টেন্টলি আগের জরিপগুলো থেকে একেবারেই, যেমন এখানে বলা হয়েছে জামাতের জনসমর্থন 17%, তরুণদের মধ্যে 18 থেকে 35, এবং বিএনপির ধরা হয়েছে 21 না 22%। 30% মানুষ ইয়ং, এখন আনডিসাইডেড। বাংলাদেশের 5 কোটি তরুণের 30% মানুষ এখন আনডিসাইডেড কাকে ভোট দিবে। গণভোটের বিধান যেভাবে করা হয়েছে, 4 প্রশ্নের 1 উত্তর, এখানে আপনি সহজ সরল, এমন না যে 4টাতে এইটাতে হ্যাঁ দিবেন ওইটাতে না দিবেন, না, 4 প্রশ্নের 1 উত্তর, আপনি হ্যাঁ দিবেন অথবা না দিবেন। এখন বিএনপি তো ডেসপারেটলি বলছে যে তারা এই যে সংবিধান সংস্কার পরিষদ, দুঃখিত, ওই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে চলবে সেটার জন্য যেটা চাপিয়ে দেওয়া হয়েছে, এইটার কোনো ধারণাই ঐক্যমত্য কমিশন আলোচনা হয়নি, এটা সুপারিশ করা হয়েছে এখানে, যে এটা তারা মনে করছে প্রতারিত। এখন একটা মানুষ, বড় দল যদি মনে করে প্রতারিত, তারা কি না ভোটের পক্ষে প্রচারণা চালাবে? জামাত কি শুধু হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে? আওয়ামী লীগের 20% ভোটার আমি যদি ধরে নেই, যদি ভোট কেন্দ্রে যায়, তারা তো এই প্রসেসটাই মানে না, তারা কি না ভোটার ভোটকে দিয়ে জয়যুক্ত করবে? বলুন, যদি বিএনপির 20%-এর সাথে 30% আনডিসাইডেড ভোটারের ম্যাক্সিমাম যদি এটা না ভোট জয়যুক্ত হয়, আমাদের এই অভ্যুত্থানের বৈধতা কোথায়? না, এই যে দলবিহীন যারা দল, তারা ডিসেন্ট সহ যাবে কেন? নোট অফ ডিসেন্ট তো একটা দলের, এক্স্যাক্টলি। আমি ওখানে এপিয়ার করব কেন? আমার বেলায় ক্লিন পাঠাইতে হবে। আমি তো কোনো দলের না। কিন্তু আমি যে 4টা বিষয় পড়লাম, আমি তো নিজেই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারি। আপনি বুঝতেছেন না, আপনি এই প্রক্রিয়ার মধ্যে আছেন। আপনি বাদ দেন না, আপনি বুঝলে না বুঝলে কিছু আসে যায় না, আমি না বুঝলে কিছু আসে যায় না, ও না বুঝলে কিছু। রাজনীতির যে অহংকার, গর্ব করে দেশ চালাইছে তারা, মহাজ্ঞানী। 7 মাসে ব্যর্থ হইয়া ইউনূস সাহেবের সিদ্ধান্ত মেনে নিতে হয়েছে। ভোটাররা কি করবে? 80% ভোটার অশিক্ষিত। আপনার এই যে প্রতারণা সম্মিলিতভাবে, বোথ পলিটিশিয়ানস অ্যান্ড গভর্নমেন্ট,
এই জন্যই রাজ্জাকি ভাই গণভোটের কনসেপ্টটাই একটা অসাংবিধানিক এবং একদমই অপ্রয়োজনীয় একটা বিষয়, যেটাকে জোর করে মানতে বাধ্য করা হয়েছে রাজনৈতিক দলগুলোকে। না, এটা একদমই অপ্রয়োজনীয় শাহেদ, ছিল। আমি আপনার সাথে একমত। গণভোটের বিধান তো সুপ্রিম কোর্টের সংশোধনীতে আনা হয়েছে যে নির্বাচিত পার্লামেন্ট, আমি তো সেটাই বলছি যে আপনি পার্লামেন্ট গঠনের আগে এই গণভোটটা না, না, একদম না, অপ্রয়োজনীয় একমত। বিষয়। সংবিধানে রাজ্জাকি ভাই, নাই, কোথাও নাই। গণভোটটা আসলো এই কারণে যে এমন সংবিধানের এমন মৌলিক কিছু বিষয়ে সংশোধনী আনা হচ্ছে যেখানে পার্লামেন্টেও সেটি করতে পারবে না। সেটাই তো আমি বলছি, আপনি সেই যদি জন্য- ওইটা মানেন তা আমরা তর্কের খাতিরে বলছি, এখানে আমরা ফাইট করতে আসিনি, না, মানে না, 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 গভর্নমেন্টের বিরুদ্ধে না, ফাইট করতে আলাদা আসিনি। করতে আসিনি। সেক্ষেত্রে আপনাকে গণভোটটা আগে হওয়াই উচিত, তাইলে আপনি জুলাই সনদ আইনি ভিত্তি পাইলে তার আলোকে আপনি নির্বাচন করেন। সেই বিতর্কে আমি গেলাম না, এখন আপনি বাদ দেন ওইটা। এখন আমরা যেখানে গেলাম এত ম্যাচিউরড লোকগুলো মিলে কোথায় নিল আমাদেরকে? কিন্তু আরেকটা বিষয় যেটা শাহেদ ভাই শুরুতে বললেন যে আপনি সংবিধানের আর্টিকেল 93 অনুযায়ী আপনি এতদিন ধরে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ অর্ডিন্যান্স জারি করালেন, আজকে হঠাৎ করে এই 93 উধাও। হ্যাঁ, এই জন্য তো বলা হচ্ছে যে এই না, না, অধ্যাদেশটাও 90 আইনের আমি ভিত্তি বলি নাই। 93 উধাও বলবো না আমি এখানে। এই যে আমি বললে হয়তো মানে মানুষ মনে আপনার করে, যখন মনে হলো মানলাম, আপনার যখন মানুষ মনে হলো মনে করে কি যে আমি বোধহয় রং বলছি। রঙের ব্যাপার না, বিষয়টা হচ্ছে যে এখানে বইতে লেখা আছে এইভাবে চলবে কি, সকাল 8টায় নাস্তা খাবা এবং নাস্তার ভিতরে এই মেনু আছে, দুপুরে ভাত খাবা এই মেনু আছে। আমি যদি এখন পাল্টাইয়া এই দুপুরেরটা সকালে খাই, সকালেরটা রাত্রে খাই, সমস্যা কোথায়? কিন্তু এই বই আমাকে পারমিট করে না, বইতে যেভাবে লেখা সেইভাবে। তাই সংবিধান আমাকে কিছুই পারমিট করে না। এই যে আমি বারবার বলতেছি যে কিছুই যখন পারমিট করে না, এই গণভোট, সংবিধান, সংসদ নির্বাচন একই জনে দিলাম, ওই মোতাবেক নয়, আমার মোতাবেক। তা আমার মোতাবেক দিলে আমরা সবাই মিলে একটা ঐক্যমত্য জায়গায় এসে জনগণের জন্য সুন্দর পরিকল্পিতভাবে একটা জায়গায় যেতে পারলাম না কেন? এই যে একই দিনে যদি আর না জয়যুক্ত হয়, তাহলে তো নির্বাচনটা হয়ে গেল। নির্বাচনটা হয়ে গেলে আপনি আলটিমেটলি গিয়ে ঘুরেই আপনি যখন বৈশা পড়তে পারবেন ওই সংবিধান আমি চলবো। ওই সংবিধান তো টোটালটা স্বৈরাচার জন্ম দেয়। না, এটা আবার আমি ডিসএগ্রি করি রাজ্জাকি ভাইয়ের সাথে। সংবিধান কখনো স্বৈরাচারের জন্ম দেয় না, না, আমাদের যে 70 আছে যেভাবে আছে, আমি বলছি ওই অনুচ্ছেদগুলো যেগুলো আমরা কারেকশন করার না, চিন্তা করছি। সেইখানে তো আপনাকে দলগুলোর কমিটমেন্টটা বড় বিষয়। এখন না জয়যুক্ত হলে কি হবে? হ্যাঁ, সেই তো। আমরা এই আগের সংবিধানেই ফিরে যাব আবার, এবং এই যে 17 মাস ধরে 14-15 মাস ধরে যে আলোচনা এটা সেটা, এগুলোর কোনো আইনি ভিত্তি থাকবে না। সেটাই তো। কিন্তু তখন দেখতে হবে রাজনৈতিক দল হিসেবে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের উপর সবচেয়ে বড় দায়িত্বটা পালন করবে। সেখানে দেখতে হবে দল হিসেবে কার সংস্কারের ওয়াদা আছে তার ম্যানিফেস্টোতে। আমরা কি জামাতে ইসলামীকে গত 17 মাসে সংস্কার আমরা এইটা করব এই ধরনের কোনো ম্যানিফেস্টো প্রচার করতে দেখেছি? জামাত ইসলামের লিখিত কোনো সংস্কার ওয়াদা আছে কিনা? না, তারা যদি না থাকে, তারা মুখে বলেন। হ্যাঁ, যদি না থাকে তাহলে তাদের সংস্কারের করার কোনো, যদি তারা জয়ী হয়, কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু বিএনপির তো আমরা দেখেছি 31 দফার একটা লিখিত চার্ট আছে, এবং যদি এই ইউনুসের বেঁধে দেওয়া সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটে না জয়যুক্ত হয়, তখন তাদের নিজস্ব যে সংস্কার ওয়াদা আছে 31 দফার মধ্যে, সেটাকে গুড ফেইথ আমাদের মেনে নিতে হবে যে তারা এটা বাস্তবায়ন করবে। কিন্তু তারা যদি বাস্তবায়ন না করে, আমরা তাকে লিগালি কোনো কিছু আটকাইতে পারবো না যদি না জয়যুক্ত হয়। কথা তো সেখানেই, এবং যে কথাটা আপনি বললেন আমি দ্বিমত করছি না, কিন্তু এটা তো প্রস্তাবনা তাদের 2 বছর আগের, আমরা শুনতেছি যেটা যে 2 বছর ধরে। আমি তর্কের খাতিরে বলছি, আজকে যদি তারা আপনাদের নিজেদের খাতায় ওটা ইনক্লুড করে ফেলতেন, কথার কথা, আপনার নিজের তো একটা গঠনতন্ত্র আছে, আপনি ফেটটা ক্রিয়েট করার জন্য আমি বলছি। আর জামাত তো আউট অফ কাউন্ট, জামাত কিছুই পাবে না। এখনো নির্বাচন হলে আমার মনে হয় না 10টা সিট পাবে। আমি সেই তর্কে যাচ্ছি। আমি দ্বিমত করি। ঠিক আছে, 10টা না 20টা না 30টা 50টাই পাক, আলটিমেটলি বিএনপি ক্ষমতায় যাবে। তো প্রশ্ন হচ্ছে যে আমি যে ফেটটা নিব, সেই ফেটটার জন্য অতীত ইতিহাসে যেতে হয়। এই যে জামাতকে নিয়ে আমরা দুর্গন্ধ পাই, সেই জামাতকে সব দল যারা ক্ষমতায় ছিল তারা ব্যবহার করে ক্ষমতাটাকে এনজয় করেছে। তো আবার তাদের কাছ থেকে যখন গন্ধ পায়, তখন আমার আস্থার জায়গাটা নষ্ট হয়ে যায়। এটা যদি তাদের সংবিধানের ভিতরে ইনক্লুড করে ফেলতো, ইয়েস আমাদের গঠনতন্ত্র ইনক্লুড, তাও একটা ফেইথ আসতো। আমি কি বুঝাইতে পারছি? আমি বুঝতে পারছি। সুতরাং কতগুলো জায়গা আছে। আর একটা কমন কথা আছে রাজনীতিতে, শেষ কথা বলতে গিয়ে আমরা শুনে আসছি। তো এই যে শেষ কথা বলতে কিছু নাই মানেই কিন্তু হোয়াট এভার ইউ লাইক ইউ ক্যান সে দ্য ওয়ে। আমরা দেখে আসছি অ্যাকশনগুলা। এই যে আজকে যে এত বড় রাষ্ট্র একটা সিদ্ধান্ত নিল, গণভোট এবং সংসদ নির্বাচন, কোথাও নাই নজির। এবং
সংসদ হয়ে যাওয়ার পর ওইটা যদি না বোধক হয়, এত বড় গণ অভ্যুত্থানের নজিরও তো খুব। হ্যাঁ, তো সেই গণ অভ্যুত্থানের পরেও তো আমরা ঠিক হইতে পারলাম না, আমরা একটা জায়গায় আসতে পারলাম না। এটা দিয়ে আমি অতটা হতাশ না, যদিও কারণ আমাদের এই ট্রায়াল এন্ড রানের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আজকেও অনেক হতাশার মধ্যে একটা ইতিবাচক দিক তো আছে, যে ধরেন 2-4 দিন আগেও মনে হচ্ছিল পলিটিক্যাল সিচুয়েশন যে বয়লিং, নির্বাচন হবে না, আটকে দিব গণভোট ছাড়া। তো আজকের পরে তো কেউ বলতেছে না যে আমি সব বাতিল করে ফেললাম, সব বয়কট করে ফেললাম, বলছে আমরা অসন্তুষ্ট, এই ওয়াদা মতো হয়নি। জামাত বলছে যে আমাদের ওয়াদা মতো হয়নি, এনসিপি বলছে যে হয়নি, কিন্তু তারা তো বলতেছে না যে ভেঙে চুরে ফেলবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, নির্বাচন হতে দেবো না, দেখি কে কোথায় আছে। আমি মানলাম এই যে একটা জায়গায় আপনি আসলেন, নির্বাচন হবে কি হবে না। আমি এখানে আমার একটু, নির্বাচন হবে, আজকে পর্যন্ত যেভাবে আমরা যাচ্ছি তাতে নির্বাচন হবে। এখন প্রশ্ন অন্য জায়গায়, নির্বাচনটা কেমন হবে, নির্বাচনটা কেমন হবে এটা সেকেন্ড কোশ্চেন। নির্বাচনটা কেমন হবে সেটা সেকেন্ড কোশ্চেন। নির্বাচন কেমন হবে সেটা যদি আগে বলি, তাহলে আমার একই কথা বলতে হয়, আমার প্রশাসন যে এখনো আনস্টেবল, 1, 2 একটা কথা আসছে লেভেল প্লেইং ফিল্ড নাই, কিন্তু অন্যান্য লেভেল প্লেইং ফিল্ড নাই শাহেদ ক্লেম করতেছে। ফর এক্সাম্পল, আমি কিন্তু বলতেছি না, আমি তো একটা রাজনৈতিক দল, যে ন শাহেদ ইউ আর রং, এই যুক্তি দিয়ে আপনি বুঝাই দেবে যে লেভেল প্লেইং ফিল্ড আছে। সেটাও কিন্তু রাজনৈতিক দলের দায়িত্ব, কারণ আপনি যদি কালকে লেভেল প্লেইং ফিল্ডের নামে আন্দোলন করেন, আমাকে তো বুঝাইতে হবে যে লেভেল প্লেইং ফিল্ড আছে, তোমার আন্দোলন যৌক্তিক নয়। এখন আসেন লেভেল প্লেইং ফিল্ডের সাথে প্রশাসনের একটা সম্পর্ক। লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার জন্য শুধুই প্রশাসন ইন জেনারেল, এই ডিসিএসপি যাই বলেন। আমি যখন জানি 10 দিন আগে একজন ডিআইজি পালায়ে যায়, 1 মাস আগে একজন জেনারেল পালায়ে যায়, তখন বুঝতে হবে যে প্রশাসনের মধ্যে অবস্থাটা কি, তারা যে এখনো আনস্টেবল সেটা ক্লিয়ার। এটা বলে নিলাম। এখন আসলে নির্বাচন হবে কি হবে না, প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু দীর্ঘ 53 বছর পর একটা জায়গায় এসে দাঁড়াইছি, এই যে শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী শক্তির মতো বিরুদ্ধে আর একটা শক্তি যে দাঁড়াইছে, সেই শক্তিটা কিন্তু এই মুহূর্তে ছাত্রদের নিয়োগ দেয় ইউনূস। এর আগে আমরা এরকম শক্তি দেখি নাই। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা পতিত সরকার, আজকেও তারা লকডাউন দিছে, হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ, লকডাউনে কিন্তু গাড়ি ঘোড়া কম নামছে, মানুষ ঘর থেকে কম বেরোইছে। তার মানে হচ্ছেই লকডাউন হাসিনার কথায়, হাসিনার পিছনে একটা পতিত শক্তি, একটা বড় শক্তি আছে, আমরা জানি, প্রশ্ন করার কোনো অর্থ নাই। বাট সেই জায়গাটা থেকে আমার প্রশ্ন যে ইউনূস সাহেব এরকম একটা টার্মোয়েল সিচুয়েশনে ওই শক্তির জন্য, পতিত শক্তির জন্য আরও 3 মাস পর্যন্ত যদি ওয়েট করে, ফেব্রুয়ারি পর্যন্ত, মধ্য ফেব্রুয়ারি মানে ধরে নিলাম পুরা ফেব্রুয়ারি, ওই ফেব্রুয়ারি পর্যন্ত ওই শক্তির কাছে ইউনূস সাহেব গ্রহণযোগ্য কিনা। যদি গ্রহণযোগ্য হন তাহলে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, আর সেই শক্তির কাছে যদি ইউনূস সাহেবের এই পিরিয়ডটা গ্রহণযোগ্য না হয়, তাহলে দেয়ার ইজ এ রিস্ক। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে একটা বিষয় তো স্পষ্ট, যে নির্বাচনকে ডক্টর ইউনূস যেভাবে বলছেন যে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন, সেইটা হওয়ার সম্ভাবনা নেই। বরঞ্চ আমি দেখি নির্বাচনে প্রচুর অনিয়ম এবং ব্লাডশেড দেখি আমি। এবং সহজ কথায়, কারণ প্রশাসনের এটা শুনতে খারাপ শোনায়, যেমন আমি 5 আগস্টের আগে কল্পনা করেছি যে প্রচুর ব্লাডশেড হবে। 200 মানুষ যখন মারা গেছে, আমি বলছি দিস ইজ নট এনাফ, আপনাকে ট্রিপল নাম্বার আপনাকে এক্সপেক্ট করতে হবে এবং প্রস্তুতি নিতে হবে ওইভাবে। তো আমি দেখি নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং ব্লাডশেডের গন্ধ পাই আমি। সেইগুলার অ্যাড্রেস করার জন্য ডক্টর ইউনূসের এখনো পর্যন্ত আমরা দেখছি আনডিসাইডেড একটা বিষয়। যেমন হলো এখানে আমি বলছি না যে আওয়ামী লীগকে, পতিত আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ করে দিতে হবে, কিন্তু আমরা এখনো দেখছি জাতীয় পার্টি নির্বাচন করবে কি করবে না এই সিদ্ধান্ত সরকার দিতে পারে নাই। এমনকি এই ঐক্যমত্য কমিশনের আলোচনায় জাতীয় পার্টির রোল কি হবে, তারা এই ঐক্যমত্য কমিশনের আলোচনায় থাকবে কি না থাকবে, গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে পারে না। আমার মনে আছে গত বছর নভেম্বরে যখন আমি এই দেশে আসি, আমি তখন প্রধান উপদেষ্টার কাছের মানুষদের জনে জনে যে বলেছি যে জাতীয় পার্টিকে আপনারা প্রক্রিয়ার মধ্যে রাখেন, এই কারণে রাখেন, আপনি ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে বৃহৎ রাজনৈতিক অ্যালায়েন্সকে আপনি শত্রু বানাতে পারবেন না। আপনি শত্রুর সংখ্যা যত আপনার কম হবে, আপনার উইনিং ক্যাপাসিটি তত বেশি হবে। আপনি যদি শত্রুর সংখ্যা বড় করে ফেলেন, আপনার লুজিং ক্যাপাসিটি সম্ভাবনা বেশি। সুতরাং আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য শুধুমাত্র আওয়ামী লীগের যাদের হাতে রক্তের দাগ, কেবল তারা ছাড়া বাকি সবাইকে আপনার আস্থায় নিয়ে আসতে হবে। সেই ক্যাটাগরিতে জাতীয় পার্টিকে আপনারা যে ঐক্যমত্য কমিশনে ডাকেননি, এটা অন্যায় হয়েছে। আমাকে উত্তর দেওয়া হয়েছিল কি জানেন, যে মাত্র তো 5 আগস্ট হইল,
এখনো মানুষের সেন্সিটিভিটি যায় নাই, কিন্তু আলটিমেটলি জাতীয় পার্টি আসবে এই আলোচনায় কিংবা এই প্রসেসে থাকবে। আমরা কি কেমনে? দেখলাম ও আমরা আচ্ছা, কি আচ্ছা। দেখলাম গত এক বছরেও তাদেরকে আমি আই এম নট অ্যাডভোকেটিং ফর জাতীয় পার্টিস পলিটিক্স, বাট আমি অ্যাডভোকেটিং ফর বাংলাদেশ। বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতা, 18 কোটি 20 কোটি মানুষের দেশ। 3% জামাত ইসলামের কর্মী সমর্থকদেরকে আস্থায় নিতে পারেনি শেখ হাসিনা, এই জন্য তার 17 বছরে জ্বালা ও পোড়া অস্থিতিশীলতার মধ্যে দিয়ে গিয়েছে। শেখ হাসিনা অপরাধী, ওবায়দুল কাদের অপরাধী, কামাল অপরাধী, জিয়াউল হক অপরাধী, ফাঁসি দেন তাদেরকে, সমস্যা নাই। কিন্তু এই মতাদর্শের মানুষদেরকে কোনো না কোনোভাবে যদি আপনি রাজনৈতিক প্রসেসের মধ্যে না আনতে পারেন, এমনকি তাদের সফট সমর্থক হিসেবে জাতীয় পার্টিকেও যদি আপনি প্রসেসের বাইরে রাখেন, তাহলে আপনাকে কি করতে হবে? প্রতিদিনই মুগুর নিয়ে তাড়াইতে হবে। ও মুগুর যার শক্তি বেশি সে আমাকে পরাস্ত করবে, করতে করতে একটা যুদ্ধ অবস্থা তৈরি হবে। এই জন্যই আমি বলেছি যে নির্বাচনটা ডক্টর ইউনূস যে চেয়েছেন শান্তিপূর্ণ এবং সবার কাছে গ্রহণযোগ্য, সেটা তিনি মুখের কথা বলেছেন, কিন্তু করার জন্য তার জায়গা থেকে যে অপ্রিয় সিদ্ধান্তগুলো নেওয়ার কথা ছিল ডক্টর ইউনূস নিতে পারেননি বলেই। আই ডোন্ট কেয়ার এটা আমার এই বক্তব্যে বিএনপি মাইন্ড করবে না ভালোবাসবে, আই ডোন্ট কেয়ার আওয়ামী লীগ মাইন্ড করবে না ভালোবাসবে, আই ডোন্ট কেয়ার জামাত কিংবা এনসিপি কিংবা তরুণ দলগুলো ওরা মনে করবে আমি ফ্যাসিবাদের দোসর। আমার কাছে বাংলাদেশ সবার আগে। আমি বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতা চাই, স্ট্যাবিলিটি চাই। আমি চাই সহাবস্থানের রাজনীতি, কেবল অপরাধী যারা তাদের শাস্তি, আর বাদ বাকি সবাইকে আমার আস্থায় নিয়ে আমি শত্রুর সংখ্যা কমাতে চাই। শত্রু যে তাকে আমি কোণঠাসা করতে চাই, আমার বন্ধুত্বের কলরব বাড়াতে চাই, সেইটা হয়নি। এই জন্য নির্বাচন যে শান্তিপূর্ণ হবে আমি বলতে পারছি না। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর হিসেবে এই কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে অবদান রেখেছে কিনা? অবশ্যই রেখেছে। জাতীয় পার্টি কর্তৃত্ববাদী শাসন হিসেবে আপনার আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে সাহায্য করেছে। কে সাহায্য করে নাই? আজকে মামুনুল হক হেফাজত 5 আগস্টের 3 দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যে মুসলিকা দিয়ে এসেছেন হেফাজতের শীর্ষ নেতারা। আমি পুরো হেফাজতের জনগোষ্ঠীকে দায়ী করছি না, তারা ইসলামিক, আমি ইসলামী ভাই বোনদের ভালোবাসি, তারা আমার রক্তের ভাই, এবং অনেক মানুষ আমি দেখেছি তারা মাদ্রাসার ছাত্ররা জান দিয়ে ফেলেছে, কিন্তু যারা নেতৃত্বে তারা তো সরকারের সাথে আপোষ করেছে। আজকে চরমোনাইয়ের ঠাট্টা করে বলেছে আমরা নাই, চরমোনাই হুজুর কি করেছে? তারা তো আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে নির্বাচনকে বৈধতা দিয়েছে। তারা যদি আজকে এই রাজনৈতিক প্রসেসের মধ্যে আসতে পারে, সহযোগী হিসেবে জাতীয় পার্টি কেন আসবে না? আমার তো টার্গেট হচ্ছে, আমি যখন রাষ্ট্র পরিচালনা করি, ম্যান্ডেট যখন আমি পাই, আমার টার্গেট হচ্ছে এই রাষ্ট্র সবার, এক্সক্লুড করে রাষ্ট্র পরিচালনা করার নীতি তো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি করে। জি রাজ্জাকি ভাই, যে এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি, যে জাতীয় পার্টিকে ঐক্যমত্য কমিশনের কোনো প্রক্রিয়ায় না রাখাটা শাহেদ ভাইয়ের ভাষায় এটি অনৈতিক হয়েছে বলে। আমি অনৈতিক বলি না, আমি বলছি না, যে রাষ্ট্রকে আমি- স্থিতিশীল করা, সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হিসেবে এটি একটি বড় ক্যাটালিস্ট হিসেবে আমি দেখি আর কি। আমাদের শাহেদ হয়তো তার দৃষ্টিকোণ থেকে বলছে, সেটা তার লজিকটা তার মতো ঠিকই আছে, কিন্তু আমার যেটা বক্তব্য এখানে একটা বিষয়তে এডমিট করা যে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে যার একটা স্বীকৃতি দরকার অপোজিশন হিসেবে, সেটা জামাত ছিল, জামাত না কি বলে জাতীয় পার্টি ছিল। হ্যাঁ, তো এই যে আপনি স্বীকৃতিটা দিছেন, এবং এই স্বীকৃতির কারণে দেখেন তারে আপনি ডেকে আনেন ঐক্যমত কমিশনে বা না আনেন, সংস্কার কমিটিতে আনেন বা না আনেন, তাদের মোরাল কারেজটা কিন্তু নাই। তারা কি আন্দোলন করতে পারছে কোথাও যে আমাদেরকে কেন ঐক্যমত্য কমিশনে নেওয়া হবে না, আমাদেরকে কেন সংস্কার কমিটিতে নেওয়া হবে না? তার মানে যার মোরাল কারেজ নাই, সে গিলটি ফিলিংস তার আছে। এখানে আপনি কতগুলো ব্যাপার আসে, আপনি দেখবেন যে অনেক বড় দলেরও কিন্তু মোরাল কারেজ অনেক জায়গায় নাই। মোরাল কারেজ না থাকলে আপনি আগাইতে পারবেন না। যেমন আমি ওই শাহেদ যদি আমার প্রতি কোনো কারণে দুর্বল থাকে, সে কিন্তু আমার কাছে সামনে বসে আমার বিরুদ্ধে একটা কথা বলা তার কঠিন হবে, বাট ইট ইজ এডমিটেড যে সে দোষর ছিল। এখন সেক্ষেত্রে আমাদের ভুলটা কোথায় হয়েছে? ভুলটা কোথায় হয়েছে? আমরা ফ্রম ডে ওয়ান যদি আমি চিন্তা করি, ইউনূস সরকার তো চলে যাবে না, এই আজকে ক্লিয়ার হয়ে গেল সে চলে যাবে, এবং আমি বোধহয় 6, 7, 8 মাস ধরে বলতে উনি চলে যাবেনই, কোনো সন্দেহ নাই। কিন্তু যে পরিমাণ কোঅপারেশন তার পাওয়া উচিত ছিল, সে কিন্তু একটা কথা বলছে কি, বিচার প্রক্রিয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, বলছে না? বিচার প্রক্রিয়া পর্যন্ত, তার মানে ফার্স্ট জাজমেন্ট হইলেই একটা জায়গায় আমরা যেতে পারি। কিন্তু সেই জায়গাটা কিন্তু কোঅপারেট প্রপারলি হয় নাই, ইউনূস সাহেবকে কোঅপারেট করা হয় নাই। মোর দ্যান 300 আন্দোলন আসছে, আর বাংলাদেশে যত আন্দোলন আসে, দাবি দেওয়া নিয়ে যে আন্দোলনগুলো আসে, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি তারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত।
নির্দলীয় ব্যক্তি ওয়াসায় চাকরি করে এরকম 5 জন লোক ব্যানার নিয়ে মাঠে আসে না, আসে অমুক দলের ব্যানারে তমুক দলের ফলোয়ার্স, অমুক আদর্শের তমুক আদর্শ, তারা আসে। আমরা কিন্তু দেখিনি এই 300 আন্দোলনের ব্যাপারে ইউনূস সাহেব কি ফেস করতে হয়েছে। কখনো পুলিশ পিটাইছে, কখনো পুলিশ পিটায় নাই, সেটা নিয়েও কথা হয়েছে, ওকে পিটাইলো কেন, একে পিটাচ্ছে না কেন। কিন্তু সেখানে কিন্তু কোনো মিডিয়া গিয়ে প্রশ্ন করে নাই পুলিশের কমিশনারকে যে আপনি যে ওদেরকে পিটাইছিলেন গতকাল, আপনার ডাইরেকশনটা কে দিছিল। আমার কাছে ক্লিয়ার কথা। তাইলে বলবে হয় তাকে বলতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, আপনাকে বলতে হবে আমরা স্টেপ নিছি। যদি আপনি স্টেপ নিয়ে থাকেন তাহলে পরের দিন নিলেন না কেন? আর স্বরাষ্ট্রমন্ত্রী যদি বইলে থাকে তাহলে ওই দিন বললেন এই দিন বললেন না কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আসে নাই। শুধু কথা হয়েছে ওরে গ্রেনেড মারে, ওরে পানি দেয় গরম পানি, এরে কিছু বলে না। রাজনৈতিক দলগুলোর ফার্ম ডিটারমিনেশন থাকতো যে কোনো আপোষ নাই, কারণ অহংকারের সাথে গর্বের সাথে দায়িত্ব নিয়ে বলে আমরা আন্দোলনে একসাথে ছিলাম। তাইলে আপনার বিচার প্রক্রিয়াটার সাথে যদি এই 300 আন্দোলন না হইতো, এই বিচারে যেটা 17 নভেম্বর জাজমেন্ট দেওয়ার কথা, আমার কাছে মনে হয় সেটা সেপ্টেম্বরে হয়ে যেত। তাহলে কি হইতো? আজকে আওয়ামী লীগও তো এই রায়ের পরে, বিচারটা হওয়ার পরে তারও তো এমবার্গো তুলে দেওয়ার একটা দাবি করা হইতে পারতো। হ্যাঁ, বিচার হয়ে গেছে, সুতরাং তাকে কাজ করতে, গিলটি যারা তারা পানিশমেন্ট পায়। কথার কথা বলছি। এবং আমি এটাও মনে করি যে তারাও যেই আওয়ামী লীগের যেই স্পেসটা পাওয়ার কথা নৈতিকভাবে তারা মনে করে, এবং আমরাও মনে করি যে একটা পলিটিক্যাল স্পেস না থাকলে গণতন্ত্র থাকে না, সেইটার অন্তরায় তারা নিজেরাই সৃষ্টি করছে। আজকে যেই লকডাউন দিতে পারে, কিন্তু যেভাবে নেতা নেত্রীরা বলছে আগুন দেওয়ার জন্য, হ্যাঁ, এই যে ভাষাগুলো নির্দেশনা দিচ্ছে, এই যে ধরা পড়ছে যারা 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে, এটা তো একদম প্রথমত হচ্ছে তাদের উপরে মরা আছে, এরপরে খাড়ার ঘা। মরা হচ্ছে তারা 2000 ছাত্র জনতার হত্যার দায়ে অপরাধী, গণধিকৃত দল, এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে। খাড়ার ঘা হচ্ছে এই যে আপনি সন্ত্রাস করছেন, সহযোগিতা না করে যদি অ্যাড্রেসে নিতেন এবং রিয়েলাইজেশনস করতেন, তাহলে হয়তো বা সিম্পেথির একটা জায়গা থাকতো। এখন তো ইজিলি সন্ত্রাস বিরোধী আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার একটা প্রেক্ষাপট তারা তৈরি করছে। বলে কি তালিকা করো, দেখে নিব, লিস্ট করো, কিভাবে এদেরকে, এটা তো রাজনীতি না। জি, ছোট একটা বিষয় একটু আলোচনা করতে চাই, সাথে 3 মিনিট সময় আছে। আজকে যুগান্তর একটি খবর ছিল শাহেদ ভাই, 63টি আসন ফাঁকা থাকলে সর্বোচ্চ 40টি আসন শরিক দল ও মিত্র জোটকে ছেড়ে দিতে পারি। এটা বিএনপির বিষয়ে বলছি। তবে এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিস সমঝোতায় না হলে, তারা সমঝোতায় না এলে 23টি আসনে নেমে আসবে, মানে জোটের শরিকদের 23টি আসন দেবে। শেষ পর্যন্ত কি আসলে এনসিপি বিএনপির দিকে যাবে কিনা, কি মনে হয় আপনার? দেখুন, এনসিপি যেন এই আসন ভাগাভাগির খেলায় বিএনপিকে ভালো মতো খুবলে ধরতে পারে, সেজন্য এই যে সংস্কার, গণভোট, পিআর, এটা নিয়ে গত 15-20 দিনের একটা জটলা চলেছে। সেইটা আজকের মধ্যে দিয়ে যদি শেষ হয়, তাহলে আমরা ধরে নিব যে বার্গেনিং পাওয়ারটা কমে যাবে এনসিপির, সেটা বিএনপির কাছে। জামায়াত ইসলামীও এই সময়টা তারা পেয়েছে। আমি অফ দ্য রেকর্ড যেসব সংবাদ পেয়েছি, সেটা হলো যে এনসিপির সাথে বিএনপির নেতৃবৃন্দের হয়তো, যেটা আব্দুল কাদের অভিযোগ করেছে যে দিনের বেলা গালাগালি দিচ্ছে, রাত্রে যে আলোচনা করছে, আলোচনা যে হয়েছে এটি সত্য। তো সেখানে তারা হয়তো 20-22টা আসনের ব্যাপারে চেয়েছে, কিন্তু বিএনপি সম্ভবত 8 থেকে 7-8টার বেশি তারা সম্ভাবনা দেখছে না, বরঞ্চ ওই আসনগুলো ছেড়ে দিলে অন্য জামাত জয়ী হয়ে যাবে এমন ঝুঁকির মধ্যে তারা আছে। সেই কারণে ওই সমঝোতাটা হয়নি। তো বিএনপি যখন এই অবস্থায়, তখন জামাত ইসলাম তাদেরকে 80 থেকে 100 আসনে নিশ্চিত জয়ের জন্য নিশ্চয়তা দিয়েছে, এবং সমস্ত কর্মী সমর্থক। শুধু তাই না, অর্থ নির্বাচন করার জন্য সেটি একটি বড় প্রয়োজনীয় বিষয়। এনসিপির কাছে অর্থ নেই, তাদের নেতারা ব্যক্তিগতভাবে বড়লোক হয়েছে, কিন্তু বড়লোকের টাকা পার্টি ফান্ডে যায় নাই। সো এনসিপি পার্টিগতভাবে খুব দুর্বল, তাদের পয়সা লাগবে। জামাত ইসলামের তরফ থেকে তাদেরকে পয়সাও অফার করা হয়েছে। সুতরাং তারা 30 সেকেন্ড আমি সিম্পল বলবো, গণতন্ত্র এটা পারমিট করে না। যার দল নির্বাচন করবে, আপনি এনসিপির সাথে তোমার এই কয়টা সিট দিব, অমুকের এই এটা কি গণতন্ত্র পারমিট করে? ইলেকশন করে আসবেন, এই যে গণতন্ত্রের দোহাই দিচ্ছেন, গণতন্ত্রের সূত্রিকাগার যেখানে বলে সেখানেও তো হয়। আপনি তো নির্বাচনের পরে জোট করেন, আগেই বলে দিচ্ছেন তোমাদের জন্য এই কয়টা সিট ছাড় দিলাম, মানে কি? এটা তো কোনো থিওরিতে পড়ে না। সবাই নির্বাচন করে আসো, তারপর আমরা দেখব জোট করা লাগে কি লাগে না। এই থিওরিতেই তো আমি নাই। আপনি ফ্রম ডে ওয়ান
প্রথম হলো বাংলাদেশে গণতন্ত্র, খালি বলি আমরা গণতন্ত্র কায়েম করব, ফেরত আনবো, গণতন্ত্র ছিল কিনা সেখানে প্রথম আসেন। থাকলে পরে না বাড়বে এটা মাত্রা না কমবে, আদৌ তো গণতন্ত্র নাই। আপনি সেটা আগে আনেন, তারপর এটা তো থিওরিই না যে ওনার জন্য এই কটা সিট ছেড়ে দিব। না, এটা হওয়া উচিত না। উচিত কিন্তু না, হ্যাঁ, ডেফিনেটলি উচিত, আপনি না। পরে করেন। কিন্তু এখানে নৈতিক দায়বদ্ধতার কিন্তু একটা না, জায়গা তার মানে কি আছে। হচ্ছে আবার উই আর প্লেইং এ গেম, পাওয়ারে যেতে জি, হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।